আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হলেও আবারও ভোটের মাঠে সক্রিয় বিএনপি, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সন্দেহের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান। আলাপ আলোচনা না করে বিএনপির প্রার্থী ঘোষণায় জোট সঙ্গীরা অসন্তুষ্ট, একা চলতে চাইলে বিপদে পড়বে মন্তব্য। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ, মহিষী নারীকে স্মরণে নানা কর্মসূচি। এবং প্রকৃতি জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিএনপি নেতারা বলছেন, তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক দল। বিস্তারিত জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। সোমবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। সে সময় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে ছিলেন। পরে রাত 11:15টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল। সে অনুযায়ী গত শনিবার জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্লট নিতে আবেদন করলেও পরে তা বাতিলের আবেদন জানায়। বিএনপির দলীয় সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরই নির্ভর করছে কখন তাকে বিদেশে নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা ঘিরে কিছু মেডিকেল টার্ম বেশ আলোচনায়। মাসুদ শাকিল এসব মেডিকেল টার্ম নিয়ে কথা বলেছেন ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে। এন্ডোস্কোপি হচ্ছে কোনো একটি ক্যামেরার মাধ্যমে শরীরের যে প্রাকৃতিক ছিদ্রপথ আছে তার মধ্যে দিয়ে একটি নলাকৃতি বস্তু প্রবেশ করিয়ে ভেতরের যে আকৃতি, প্রকৃতি, অবস্থা এগুলি পর্যবেক্ষণ করা। এন্ডোস্কোপির মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করা যায়, এন্ডোস্কোপির মাধ্যমে ছোটোখাটো চিকিৎসা দেওয়া যায়। এবং আমি বললাম পাকস্থলী এবং ডিউডেনাম এবং অন্ননালীর এন্ডোস্কোপির কথা, এর বাইরেও কিন্তু এন্ডোস্কোপি হয়। আমাদের শ্বাসনালী দিয়েও একইভাবে এইরকম ক্যামেরা এবং নল প্রবেশ করিয়ে দেওয়া যায়। আমাদের যে বায়ুপথ আছে সেখান দিয়ে এরকম প্রবেশ করানো যায়। তো শুধু একটা জায়গাতে যে এন্ডোস্কোপি হয় ব্যাপারটা সেটি নয়। এবং এর মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করার বেশ কিছু প্রক্রিয়া আছে, সেটা করা সম্ভব। লাইফ সাপোর্ট কখন দেওয়া হয়? যদি কোনো ব্যক্তির এমন আশঙ্কাজনক স্বাস্থ্যের পরিস্থিতি হয় যখন তার শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না অথবা খুবই দুর্বলভাবে কাজ করছে, যেটা তার বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়, এরকম মনে করলে ডাক্তাররা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে রেস্ট দেওয়ার জন্য বা বিশ্রাম দেওয়ার জন্য লাইফ সাপোর্ট দেন। লাইফ সাপোর্ট মানে হচ্ছে জীবনকে সহায়তা করা হয়। লাইফ সাপোর্ট মানে কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে রাখা না। লাইফ সাপোর্ট মানে হচ্ছে জীবিত ব্যক্তির গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম দিয়ে তাদেরকে সেরে ওঠার জন্য সহায়তা করা। কেউ যদি শ্বাস নিতে না পারে তাহলে তাকে শ্বাস প্রশ্বাসে সহায়তা করার জন্য ভেন্টিলেশনে দেওয়া হয়, যেখানে কৃত্রিমভাবে তার ফুসফুসের মধ্যে অক্সিজেন প্রবেশ করানো হয় এবং তার এই শ্বাস প্রশ্বাসের বিষয়টিকে নিয়ন্ত্রণ করানো হয়।
তার অবস্থা যে আশঙ্কাজনক সেটা তো আইসিইউতে থাকার মধ্যে দিয়েই, এই নিবিড় পরিচর্যা এবং ভেন্টিলেশন এবং লাইফ সাপোর্টে থাকার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। কিন্তু যেসব গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবগুলি মিথ্যা। কেউ মরে গেলে তাকে লাইফ সাপোর্টে দিয়ে দিনের পর দিন রাখা যায় না, এবং যদি লাইফ সাপোর্ট দেয়া হয় তাহলে লাইফ সাপোর্ট দেয়া মানেই কৃত্রিমভাবে কাউকে বছর পর বছর বাঁচিয়ে রাখার বিষয়টা ঠিক নয়। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হয়ে পড়া বিএনপি আবারও সক্রিয় হয়েছে নির্বাচনী প্রচারে। দলীয় নীতি নির্ধারকরা বলছেন, কোনো কারণেই নির্বাচন পিছিয়ে যাক তা চায় না বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সন্দেহের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আক্তার হোসেনের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এমন অবস্থায় আবারও নির্বাচন কেন্দ্রিক তৎপরতায় ফিরেছে বিএনপি। একমাত্র নির্বাচিত একটি গণতন্ত্র। দোয়া অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনী জনসংযোগেও নেমেছেন শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। উনি অসুস্থ, সবারই মন খারাপ, কিন্তু এই অজুহাতে নির্বাচনকে পিছনের কোনো জায়গা নেই। নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করবে। নির্বাচনটা জরুরি, নাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, এমপ্লয়মেন্ট হচ্ছে না, মানুষের বেকার আরও বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এগুলোর জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জোট সহ সব ধরনের তৎপরতাকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন দলের অন্যতম এই শীর্ষ নেতা। আমরা আলোচনা করছি, আমরা বলছি, কেউ যদি না বোঝে তাহলে কিছু করার নেই। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমাদের মানে ইলেকশনে তাদেরকে সব সিট দিতে হবে এটা তো কোনো কথা না, আমাদের জিততে হবে। পোলারাইজেশন তো হইতেই পারে, নির্বাচন কালে পোলারাইজেশন হইতেই পারে। অবশ্যই এনি পলিটিক্যাল মুভ, গণতান্ত্রিক মুভকে আমরা স্বাগত জানাই। করতে পারে, সবাই সবার জনপ্রিয়তা যাচাই করার জন্য যেতে পারে, এটা তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই আমাদের। তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন দলের এই নীতি নির্ধারক। তারেক সাহেব আসবে, আমি তারেক সাহেব না আসা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, যে যদি সব ঠিক থাকে সব টাকা নিয়ে চলে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির জোট সঙ্গীদের কেউ কেউ বলছেন, আলাপ আলোচনা না করে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তারা অসন্তুষ্ট। জোট সঙ্গীদের দীর্ঘদিনের অবদানকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তারা বলছেন, একা চলতে চাইলে বিপদে পড়বে বিএনপি। তাফিল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আমরা আশা করছি এবারই প্রথম তফসিল ঘোষণার আগে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে 63টি আসন জোট সঙ্গীদের জন্য ফাঁকা রাখা হয়েছিল বলে মনে করছিল দলটির দীর্ঘদিনের সঙ্গীরা। বিএনপির মহাসচিব দ্বিতীয় ধাপে ফাঁকা থাকা আসনগুলোর মধ্যে আরও 36টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর অসন্তোষ প্রকাশ করে দলটির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, শরিকদের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, 272টি আসনে মনোনয়ন ঘোষণায় তার বরখেলাপ করা হয়েছে। দীর্ঘ 20 বছরের আন্দোলন সংগ্রামের যারা শ্রদ্ধা, সম্মান, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তাদের সাথে পথ চলার কোনো সুযোগ কারণ আছে বলে লেবার পার্টি মনে করে না। আমাদের সাথে যে আচরণ করেছে এরকম বেশ কিছু শরিক দলের সাথেও করা হয়েছে। বিএনপির এটা একটা মজ্জাগত একটা চরিত্রে পরিণত হয়েছে, যে শরিক দলগুলোকে কাজে লাগানো, আর কাজ শেষ হয়ে গেলে নির্বাচনের সময় আসলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া। বন্ধুহীন পথের দিকেই তারা এগিয়ে যাচ্ছে, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য শুভকর হবে বলে আমি মনে করি। জোট সঙ্গীরা বলছেন, বিএনপি একা চলতে চাইলে তা প্রকাশ্যে বলে দেওয়া উচিত। আপনি এককভাবে যদি সবই হয়ে থাকেন তাহলে তো আপনার কারো দরকার নেই, তাহলে জোটের কথা বলেন কেন? আপনারা একা করেন, একা নির্বাচন, আমাদের কারো প্রয়োজন নেই, আমরা একাই করব, আমরা 250-300 আসনেই বিজয়ী হব, আমরা আমাদের মতো করেন। আপনাদের হেডান থাকলে তো আপনারা করতেন, তাহলে জোটের কথা তো আপনার বলার প্রয়োজন ছিল না। এই যে 20টা বছরের শ্রম, ঘাম, আমাদের যে আন্দোলন সংগ্রামকে আপনারা যে অবজ্ঞা জানালেন,
এর বিচার আল্লাহ আপনাদের করবে। দুর্দিনে যে দলগুলো ঝুঁকি নিয়ে সঙ্গে ছিল তাদের সাথে আলোচনা না করে বিএনপি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন এই জোট সঙ্গীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৬ষ্ঠ পর্ব আজ। ৭১-এ ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর ছিল কুমিল্লায়। মুক্তিযুদ্ধ শুরুর আগেই বাঙালি সেনাদের দুর্বল করতে ছোট ছোট ইউনিটে ভাগ করে বিভিন্ন স্থানে পাঠানো শুরু হয়। মেজর সাফায়েত জামিলকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়, যার বর্ণনা রয়েছে সাফায়েত জামিলের বই ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বইয়ে। খালেদ মোশাররফের বই মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কেফোর্স থেকে জানা যায় ৭১-এর ১৯ মার্চ ঢাকা থেকে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয় তাকে। ২৪ মার্চ সকালে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খানের কাছে রিপোর্ট করার সাথে সাথেই খালেদ মোশাররফকে সেনা ইউনিট নিয়ে সিলেটের শমশেরনগরে যাওয়ার আদেশ দেওয়া হয়। সেদিনই মেজর খালেদ মোশাররফ রওনা হলে ব্রাহ্মণবাড়িয়ায় তারা মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারেন। আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় থাকা মেজর সাফায়েত জামিলের ক্যাম্পে রাতে অবস্থান করে পরদিন ২৫ মার্চ শ্রীমঙ্গলে পৌঁছে খালেদ মোশাররফের ইউনিট। ২৫ মার্চ পাকিস্তানি হানাদারদের গণহত্যা শুরুর পর ২৬ মার্চ খালেদ মোশাররফের সাথে ওয়্যারলেসে যোগাযোগ হয় সাফায়েত জামিলের। ২৬ মার্চ রাতে খালেদ মোশাররফ তার ক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাঙালি সেনাদের এক করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একটি ইউনিট রেখে যান শ্রীমঙ্গলে প্রতিরোধ করতে। খালেদ মোশাররফ এবং সাফায়েত জামিলের বই অনুযায়ী ২৭ মার্চ সকাল ১০টায় ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার পাকিস্তানের খিজির হায়াত ব্রাহ্মণবাড়িয়ায় কনফারেন্স ডাকেন। কনফারেন্স শুরু হলে মেজর সাফায়েত জামিল আরও বাঙালি সেনা অফিসারদের নিয়ে সেখানে গিয়ে পাকিস্তানিদের আত্মসমর্পণে বাধ্য করেন। ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। মার্চেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ব্রাহ্মণবাড়িয়া দখল করতে এসে কোম্পানিগঞ্জের যুদ্ধে পরাজিত হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী। সম্মুখ যুদ্ধে পেরে না ওঠায় হানাদার পাকিস্তানিরা ২৯ মার্চ প্রথম বিমান হামলা চালায় ব্রাহ্মণবাড়িয়ায়। এরপর থেকে একের পর এক আকাশপথে বিমান ও হেলিকপ্টারে হামলা চালাতে থাকে পাকিস্তানিরা। তারপরও হার মানেনি বাঙালি সেনারা। ১৭ এপ্রিল প্রবাসী সরকার গঠনের পর কৌশলগত কারণে ৭১-এর ২৫ এপ্রিল নিয়ন্ত্রণ নেওয়া এলাকা ছেড়ে দেয় ৪র্থ ইস্ট বেঙ্গল। তবে তার আগে পাকিস্তানি হানাদারদের ব্যাপক ক্ষতি করে যায় তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। আজ নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। এ নিয়ে ঢাকাসহ সারা দেশে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বেগম রোকেয়ার জন্মভিটা রংপুরে প্রতিষ্ঠিত রোকেয়া স্মৃতিকেন্দ্রটি দীর্ঘ ২৪ বছর ধরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। তবে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এছাড়াও সুমনের ভিডিও চিত্রে মেনা লাভলি রিপোর্ট। রংপুরের মিঠাপুকুর পায়রাবন্দ ইউনিয়নের ছায়াঘেরা সুশীতল খোর্দ মুরাদপুর গ্রামে জন্মেছিলেন নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত হয়েও রোকেয়ার বাড়ি ভিটার স্মৃতিচিহ্ন নিশ্চিহ্নের পথে। আজ থেকে ২৫ বছর আগে যেরকম ছিল সেরকমই আছে। তার বাড়ি এখানে ধরেন কিছুই নাই, শুধু ইটগুলো পড়ে আছে। এই জায়গাটা অনেক সুন্দর,
কিন্তু আসার পরে অনেক দূর থেকে আসে, এখানে একটা বিশ্রামাগার মানে হইলে মনে হয় পর্যটকদের জন্য ভালো হতো। অন্তর্বর্তীকালীন সরকার আসার প্রায় 1 বছরের মতো হয়ে গেল, কিন্তু এখনো আমরা এই জায়গাটার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে রোকেয়া কেন্দ্রটা আরো উন্নত হোক। 24 বছর আগে বেগম রোকেয়ার জন্মভিটায় দৃষ্টিনন্দন স্মৃতিকেন্দ্র গড়ে তোলা হয়, তবে দৃশ্যমান কার্যক্রম না থাকায় স্মৃতিকেন্দ্রে নেই প্রাণচাঞ্চল্য। ভারত থেকে তার দেহাবশেষ জন্মভিটায় আনার দাবি গত 2 যুগেও পূরণ না হওয়ায় হতাশ রোকেয়া অনুরাগীরা। রোকেয়ার স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সংরক্ষণ করা এবং এই বাড়িটাকে পুনর্নির্মাণ করা যায় কিনা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা বিবেচনা করা। রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে গবেষণা, গ্রন্থাবলীর অনুবাদ, প্রচার ও প্রকাশনা, সংস্কৃতি চর্চা এবং স্থানীয় যুবদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিতে স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠিত হলেও শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত শিক্ষা কোর্সে সীমাবদ্ধ থাকছে এর কার্যক্রম। তবে গবেষণা সহ নানা কার্যক্রম চালু করতে বাংলা একাডেমির সাথে সমঝোতা চুক্তি সই করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, 5 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচি। বেগম রোকেয়া দর্শন, বেগম রোকেয়ার উপর আমাদের যে গবেষণা, এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট এবং হিস্ট্রি আর্কিওলজি ডিপার্টমেন্ট তারা এখানে গবেষণা করবেন। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে সংস্কৃতি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে হাতবদল হয়ে বর্তমানে বাংলা একাডেমির মাধ্যমে পরিচালিত হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জীবন, সংস্কৃতি ও সামাজিক কাঠামোতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত। সঙ্গীত তথা গান যখন মানুষের হৃদয়ে মনকে প্রভাবিত করে, তখন এই সূত্রকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রয়োজনীয় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরিতে প্রকৃত জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে, পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন আয়োজন প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করবে বলে জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মশিদ রানীর রিপোর্টে। বিবর্তন, নৃতত্ব এবং সমাজবিজ্ঞানের ইতিহাস বলে প্রজনন, সামাজিক যোগাযোগ কিংবা মানসিক আবেগ প্রকাশে গান এবং সুরের সূত্রপাত। আর এই সুরের সুলভ সন্ধানে পাওয়া যায় প্রাকৃতিক চক্র, সুর, ছন্দ ও খাদ্য উৎপাদনের অভিযাত্রায় সৃষ্টি হয় মানুষের গান গাওয়া। আবহমান বাংলার লোকগীতিও তাই বহন করে চলেছে প্রাণ, প্রকৃতি ও মানুষের কথা। গানের ভেতরের এই সুর, তাল, ছন্দের পথ ধরেই তাই পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের। এরই ধারাবাহিকতায় দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে প্রত্যাশা আয়োজকদের। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে, তাই এই বছর একটি বয়সসীমা রাখা হয়েছিল। পিওজি মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে। আসুন সবাই সবুজ সুরে রাঙাই জীবন। আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পিওজি মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন, কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই। গান যদিও সরাসরি বাঁধ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গান আমরা কে না ভালোবাসি, সবাই কিন্তু গানকে ভালোবাসি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে, কিন্তু
আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করবে। মূলত একটি উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, এ ব্যাপারটিকে কিন্তু প্রাধান্য দিব আমরা। যারা লুকিয়ে আছে যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশের, তারা আবারও সুযোগ নিতে পারবেন। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা 16 জনকে। তাদের ভেতর থেকে সেরা 8 বের করে আনার প্রক্রিয়ায় আগামী 10 ডিসেম্বর চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। অনলাইন প্ল্যাটফর্মে 23% শিশু মারাত্মক ঝুঁকিতে আছে, এর মধ্যে ফেসবুক সব থেকে অনিরাপদ। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশের প্রতিবন্ধী শিশু এবং শিশুদের অনলাইন যৌন শোষণ প্রতিরোধ বিষয়ক গবেষণার ফলাফলে। গবেষণায় বলা হয়, অনলাইনে 8% শিশু আংশিক ঝুঁকিতে এবং 69% শিশু আংশিক নিরাপদ অবস্থায় আছে। এক্ষেত্রে ফেসবুক ব্যবহারে সর্বোচ্চ 77% শিশু ঝুঁকিতে আছে। এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারে রয়েছে 15%। সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পর্যায়ে কর্মশালায় এই গবেষণা তথ্য উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব। আন্তর্জাতিক সংস্থা টেরে ডেস হোমস নেদারল্যান্ডস আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন TDHNL এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নুরুল কবির। কর্মশালায় বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান, ডিএমপির উপকমিশনার ফারহানা ইয়াসমিন, প্রতিবন্ধী বিশেষজ্ঞ গবেষক শাহ মোয়াজ্জেম হোসেন, ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল হক, এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মুহা পাল ও অন্যরা। এবারে রয়েছে কৃষি সংবাদ। গত কয়েক বছরে ভালো বাজার দর পাওয়ায় নোয়াখালীতে বাড়ছে কুল চাষ। গত বছর জেলায় 94 হেক্টর জমিতে কুলের আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে 114 হেক্টরে। কুল চাষের এই সম্প্রসারণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় উপজেলা হাতিয়াতেও। স্বল্প খরচে লাভজনক হওয়ায় কুল চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশার মানুষ। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলি পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। নোয়াখালীর হাতিয়া উপজেলায় দিন দিন বাড়ছে কুল চাষ। বিভিন্ন জাতের কুলের পাশাপাশি সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। এতে কম পুঁজিতে বেশি লাভ পাওয়ায় কুল চাষে ঝুঁকছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 1 ফুট বাই 1.5 ফিট আমরা এটার গর্ত করি তারপরে এটার মধ্যে জৈব সার, রাসায়নিক সার, বিভিন্ন মেডিসিন দিয়ে এটা জাত করে তারপরে আমরা কিছুদিন পরে চারা রোপণ করি। 13 করে প্রায় 800 গাছ আছে আমার, পুরাতন আজকে 2 বছর। ওই গাছ থেকে আমি গত বছর 7 থেকে 8 লক্ষ টাকা কুল বিক্রি করছি। খরচ হয়েছে প্রায় 1,10,000 টাকা। আমি কুল বিক্রি করছি 5 লাখ টাকা, প্রায় 5 লক্ষ টাকার মতো। এই এলাকার মাটিতে উৎপাদিত কুল স্বাদ ও গুণে ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, এমন দাবি কৃষকদের। খেতে অনেকটা হিসাবে বলতে গেলে একবার অনেকটা রসালোই। তো এটা যখন বাজারজাত হয় তখন আমরা বাজারে বিক্রি করি 80 থেকে 90 টাকা কিংবা 120 টাকা। আমরা শুরুতে 120 টাকা থেকে পাইকারি বিক্রি শুরু করি, আমাদের 90 থেকে 80 টাকা আমাদের কুল এরকম শেষ হয়ে যায়। আমরা আশা করতেছি এরকম এক একটা গাছে আমরা 20 থেকে 30 কেজি ফল আমরা পাইতে সক্ষম হব। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে হাতিয়া উপজেলায় এবার 28 হেক্টর জমিতে কুল চাষ করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছেন তারা। আমাদের এই কুলের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যাতে নতুন নতুন বাগান সৃষ্টি হয়। উন্নত জাত ও মানসম্মত চারা নিশ্চিত করা গেলে আগামী দিনে এই এলাকায় কুল চাষ আরও বৃদ্ধি পাবে, এমন আশা সংশ্লিষ্টদের। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা পঞ্চগড়। ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসেছে শীত।
ক্রমশই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা, ভোগান্তিতে প্রান্তিক মানুষ। রহমান মুকুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে যাওয়ায় কয়েকদিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর শীত বাড়তে থাকে। মধ্যরাত থেকে দিনের অর্ধেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এই শীতের ভিতরে আমরা খুব সকালে প্রেশার করে আমরা উঠাউঠি করি ভাই, খুব দৌড়ে খাই, আমরা খুব কষ্টে আছে। শীত পড়ে হাত পা ঠান্ডা একবারে শীত কনকনে হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না, রাস্তাঘাট বেশ ভালো। গরিব অসহায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করার জন্য আমি আহ্বান করছি। চিরা একটা কেন্দ্রিকে ডায়রিয়া সকালে মানে 12টা পর্যন্ত ঠান্ডা, আর সন্ধ্যা হলে আমরা থাকতে পারতাছি না, খুবই কষ্ট হয়। কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। আমাদের এদিক কুয়াশার জন্য বাসা থেকে বাইরে হয়ে যায় না। প্রচণ্ড শীতে জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের হার। আবহাওয়ার পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে বাড়বে শীতের তীব্রতা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশি চিকিৎসা। খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থন হলেও আবারও ভোটের মাঠে সক্রিয় বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সন্দেহের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান। আলাপ আলোচনা না করে বিএনপির প্রার্থী ঘোষণায় জোট সঙ্গীরা অসন্তুষ্ট, একা চলতে চাইলে বিপদে পড়বে মন্তব্য। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ, মহিষী নারীকে স্মরণে নানা কর্মসূচি। এবং প্রকৃতি জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন, সবুজ সুরের সন্ধানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।